এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। প্রথম প্রভাত, ছোট ছোট চড়ুই পাখির আনাগোনা আশপাশ ভরে উঠেছে। বাড়ির পেছনের গাছের ফাঁক দিয়ে ভেসে আসা দুষ্টু মিষ্টি কিচির মিচির আলো এখনো পূর্ণ জায়গা নিয়ে। এলিজাবেথ ভোরের আলো ফোটার আগেই যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। তাকবীর আর কিছু বলল না। এলিজাবেথ তার কথা রেখেছে। এবার তাকবীরের পালা। লাগেজ গোছানো শেষ, এলিজাবেথ পুরোপুরি তৈরি, তাকবীরও প্রস্তুত। ওকে চাচার বাড়ি পৌঁছে দেবে। হঠাৎ কলিং বেলের শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। এই ভোরবেলায় কে এলো ভেবে এলিজাবেথ নিজেই দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে দারোয়ান, হাতে বড় একটা ফাইল। বড় মালকিন, এটা আপনার জন্য এসেছে, আপনাকেই খুলতে বলা হয়েছে। এলিজাবেথ অবাক হয়ে ফাইলটা হাতে নিল। কে পাঠিয়েছে? সেটা তো জানি না, বলল যেন আপনার হাতেই দেওয়া হয়। বলে দারোয়ান চলে গেল। ফাইলটা হাতে নিয়ে বরাবর উল্টে পাল্টে দেখলো এলিজাবেথ। কোনো প্রেরকের নাম নেই, শুধু অচেনা সিলমোহর। কপালে ভাঁজ ফেলে গিয়ে বসলো সোফায়। ধীরে ধীরে ফাইলের ক্লিপ খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো বেশ কিছু কাগজপত্র। এলিজাবেথের দৃষ্টি আটকে গেল একটা লাইনে। মুহূর্তেই ঘরে ভরে উঠল অজানা এক উদ্বেগের ভারে। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রথম ফাইলের পাতা উল্টাতে উল্টাতে এলিজাবেথ সুকুচকায়। দেশের নামি দামি গণ্যমান্য ব্যক্তিদের নাম, তাদের জীবনের আদ্যপ্রান্ত লেখা, সম্পত্তির হিসাব, লেনদেনের তথ্য, এমনকি কিছু গোপন তথ্য যা সাধারণ মানুষের জানার কথা নয়। এলিজাবেথ কিছু বুঝে উঠতে পারে না এসব তার কাছে কেন পাঠানো হয়েছে। হঠাৎ চোখ আটকালো একটা পরিচিত নামে। হৃদস্পন্দন থমকে গেল এক মুহূর্তের জন্য, কিন্তু পরক্ষণে নিজেকে বোঝালো একই নাম তো অনেকেরই হতে পারে। তেমন আমলে নিল না। ফাইলটা সৈন্যের এলিজাবেথ ভেতর থেকে বের করলো আরেকটি খাম, খুলে আটকে উঠল। বিগত 12 বছরের সব নিখোঁজ শিশুদের রিপোর্ট, সবার ছবি, বয়স, ঠিকানা, নিখোঁজের তারিখ। পাতার পর পাতা জুড়ে শত শত নাম, প্রতিটি নিষ্পাপ মুখের ছবি যেন ভীষণ ভারী করে তুললো ঘরের বাতাস। এলিজাবেথের মুখ গম্ভীর হয়ে এলো। বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা অনুভূত হচ্ছে। অবশেষে বের করলো শেষ খামটি। এখানে কিছু ছিল শিশুদের মৃত্যু সনদ, নির্দিষ্ট তথ্য, বয়স, মৃত্যু কারণ, আর সবার নিচে রাখা ছোট্ট একটি মেমোরি কার্ড। শরীরটা হঠাৎ করে থমকে যায়। গলার নিচে জমে থাকা শ্বাসটা এক শক্ত ঢুকে গিলে নামায় এলিজাবেথ। সাহস সঞ্চয় করে মেমোরি কার্ডটি টিভিতে লাগায়। ভিডিও চালু হতে এলিজাবেথের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ছোট কাঁপতে থাকে অনবরত, চোখ বড় বড় হয়ে যায় আতঙ্কে। কানিস কোণে জমে থাকা নোনা জল ফোটায় ফোটায় ঝরে পড়ছে, শরীরে জমে যায়। সেখানেই ভেতরে তোলপাত ঢেউ খেলে গেলেও দৃষ্টি সরে না টিভির পর্দা থেকে। পর্দায় ভেসে উঠল এক নৃশংস ভয়াবহ দৃশ্য। একটা শীতল ল্যাব, চারিদিকে ঘন কেমিক্যালের ধোঁয়ায় ঢাকা। মৃত্যু আর জীবনের মাঝখানে এক অদ্ভুত বিভাজন রেখা টানিয়ে রাখা হয়েছে। এখানে স্টেনলেস স্টিলের টেবিলের ওপর শুয়ে আছে ছোট ছোট নিথর দেহ, নিশার নির্দোষ নিষ্প্রাণ। ক্যামেরা ধীরে ধীরে জুম করে এগুতে থাকে আর এলিজাবেথের স্পন্দন থামতে থাকে। সাদা ডক্টরের পোশাকে দাঁড়িয়ে আছে তাকবীর, নির্লিপ্ত ঠান্ডা চোখে নিখুঁতভাবে কাজ করছে সে, যেন বহুবার চর্চা করা কোনো শৈল্পিক দক্ষতা। ছোট দেহগুলোর বুক, পেট চিরে বের করে নিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কিডনি, লিভার, সবকিছু। কাটার সময় তাকবীরের হাতে কোনো কাঁপুনি ছিল না, আর না মুখে কোনো ভাবলেস। আশেপাশে কিছু মানুষও সাদা ল্যাব কোট পরে ব্যস্ত। তারা ছোট ছোট বয়ামে সংরক্ষণ করছে অঙ্গগুলো। এক সারি তাক জুড়ে থরে থরে সাজানো বয়াম, প্রতিটিতে ছোট ছোট চোখ, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমিক্যালের মাঝে ভাসছে। চারপাশে শুধু ব্লাড ব্যাগ, অপারেশন টুলস আর নীরবতা। শরীর ঠান্ডা হয়ে আসে বুকে গোমুট এক যন্ত্রণা। শ্বাস নিতে গিয়েও এলিজাবেথ হাঁপিয়ে উঠেছে। তাকবীর যে মানুষটি তার সবচেয়ে আপন, সেই মানুষ, সেই মুখ এক ভয়ঙ্কর এখন দানবে রূপান্তরিত। এ কি তার ভালো মানুষ, তার আলোর দিশারি, শান্তির পূজারী? এলিজাবেথ অনুভব করলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। চোখের জলগুলো আজ হলো না কোনো কৃপণতা, টপ টপ করে অশ্রু ঝরছে। গালের বাঁক বেয়ে গ্রীবা ভিজিয়ে ছোট্ট একটা জলরেখা তৈরি করছে।
ভেতরের সমস্ত জ্বালা গলে বেরিয়ে আসছে এই স্রোতে। নিঃশ্বাসটাও বুকে আটকে আছে, যা নামছেও না উঠছেও না। টান টান করে শ্বাস নিতে চায়, কিন্তু ওই যে বুকের খাঁচায় জমাট বাঁধা, কোনোভাবেই শ্বাস টানা যাচ্ছে না। একবার দুবার, তারপর হঠাৎ হেঁচকে উঠল। গলা শুকিয়ে কাজ, বুকের ভেতরে গভীরে চেপে থাকা যন্ত্রণা টেনে তুলেছে যেন কেউ ভেতর থেকে। সে থরথর করে কাঁপছে। হেঁচকিতে ঘাড়ের রগে টান পড়েছে, বুকে তীব্র ব্যথা। পাশে কারো ছায়া অনুভব করে এলিজাবেথ কষ্টসাধ্য এক চাহনি ঘাড় ঘুরিয়ে তাকালো। অবিস্মরণীয় অবাক ভেজা দৃষ্টি গিয়ে ঠেকলো সেই মুখে তাকবীর, তার ভালো মানুষ। দু চোখ জোড়া, চোখের মধ্যে ভয়, অবিশ্বাসে আর তীব্র বিষাদের সংঘর্ষ। তাকবীরের চোখে আতঙ্কের স্পষ্ট ছাপ। টিভির স্ক্রিনে ভেসে থাকা ভিডিও দেখে ওর হাত থেকে এলিজাবেথের লাগেজটা ধপ করে পড়ে গেল মেঝেতে। এলিজাবেথ একটা কোনো কথা বলল না, ছুটে গিয়ে একটা রুমের ভেতর থেকে দরজা আটকে দিল। ছুটে গেল তাকবীর, নিজেও বদ্ধ উন্মাদের মতো অজরে ধাক্কাতে থাকে দরজা। এলোকেশি, প্লিজ ওপেন দ্য ডোর, লেট মি এক্সপ্লেইন। ফাঁক হয় না দরজার দুটো প্রান্ত। ভেতর থেকে ভেসে আসে ভাঙচুরের শব্দ আর বুক ভাঙ হাহাকার। অবিশ্বাস অস্থির হয়ে সুষ্ঠু সবল মস্তিষ্ক পাগলের মতো চেঁচাতে থাকে তাকবীর। প্লিজ আমাকে বলার সুযোগ দাও, পায়ে পড়ি তোমার। আমার উপর অভিমান করে নিজেকে কষ্ট দিও না এলিসা, শরীরে আঘাত লাগবে তোমার। মস্তিষ্কে তোলপাড়, বুক পাজরে পাজরে সুনামির ঢেউ। শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। ধাক্কাতে ভাঙছেও না দরজা। আজ বোধহয় দরজাটাও সত্যের সাথে চুক্তিতে নেমেছে, অতীত প্রকাশ্যে টেনে হিস্ট্রি আনার। তাকবীর গলা ছেড়ে ডাকতে থাকলো, এলোকেশি, আমি নেই পাপের মধ্যে, আর নেই আমি, সব ছেড়ে দিছি আমি। কিন্তু কোনো সাড়া নেই। তাকবীরের মস্তিষ্কে গোলমাল লাগছে, সবকিছু কাঁপছে দুলছে। যেই চোখে এতদিন শুধু সম্মান দেখেছে, আজ সেই চোখে অবিশ্বাস। পাগল প্রায় হয়ে উঠল তাকবীর। শরীর ভেতরটা জ্বলছে পুড়ছে শুধু সেই 2 সেকেন্ডের অবিশ্বাসী দৃষ্টির কারণে। তার এলোকেশির চোখ থেকে পানি ঝরছে। তার জন্য সে তো এমনটা চায়নি। এই মেয়েটার খুশির জন্য তো নিজের জীবনও দিতে পারতো। এই মেয়েটার হাসির জন্য তো সব আত্মত্যাগ। চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখেছে, তবু জোর করেনি। যদি সে কষ্ট পায়, কখনো জোর করে কথা বলেনি। ভীতু মেয়েটা যদি ভয় পায়, তবে কেন আজ এই মেয়ে তার জন্য কাঁদছে। আবারও ছটফটি উঠল তাকবীর। এলোকেশি, আমার এলোকেশি, আমার কথা শোনো। আমার অনেক কিছু বলার আছে তোমাকে, তুমি এখন অনেক কিছুই জানো না। আমি বলতে চাই, আমাকে সুযোগ দাও। ভেতর থেকে সারা আসে না, বাড়ির প্রতিটি করে প্রতিধ্বনি হয় তাকবীর অসহনীয় চিৎকার। দূর থেকে মেয়েটা দাঁড়িয়ে বিমূঢ়ভাবে তাকিয়ে থাকে তাকবীরের পাগলামির দিকে। কেউ এগিয়ে যেতে সাহস পায় না। তাকবীর কাঁদছে, চিৎকার করে কাঁদছে। একবার দৌড়ে চলে যাচ্ছে বসার ঘরের দিকে, আবারও ছুটে আসছে দরজার কাছে। কাজ করার আসামিকে তো মৃত্যুর আগে কথা বলার সুযোগ দেওয়া হয়, তুমি কি আমাকে সেটাও দিবে না? এত স্বার্থপর হলে কি করে? ধাক্কাতে থাকে, তবে দরজা খোলে না। তাকবীর মেঝেতে শিপ হলো, গড়াগড়ি করে কাঁদতে থাকে। তবে কি সে এখন ঘৃণার পাত্র? তার এলোকেশি কি তাকে আর ভালো মানুষ বলে ডাকবে না? সে খারাপ হয়ে গেছে, কিন্তু সে তো নিজের খারাপ সমস্ত পাপ সত্যের চাদরে ঢেকে রেখেছিল। সব কিছু থেকে সে সরে এসেছিল। তাহলে কেন ভেতরটা এতটা জ্বলে যাচ্ছে? কে দেখবে এই কষ্ট? কোথায় জায়গা পাবে এই কষ্ট? চোখের পানি তো থামছে না। অনেক ঘন্টা পেরিয়ে গেছে, তাকবীর এখন ছটফট করছে। যারা বলে পুরুষ মানুষ কাঁদে না, তারা কি এই শ্যামবর্ণে তাকবীর দেওয়ানকে দেখেনি? এরই মধ্যে রেয়ান ছুটে আসে। গার্ডের কলে রেয়ান এসেছে। তাকবীরকে মেঝেতে পড়ে কাঁদতে দেখে রেয়ান দ্রুত তাকবীরের রুমে গিয়ে একটা ওষুধের কৌটো নিয়ে আসে। তাকবীর নেয় না, ছুঁড়ে ফেলে দেয়। তাকবীর রেয়ানের হাত জাপটে ধরল, অসহায়ের মতো বারবার বলতে থাকে, ও রিয়ান, বলো না তোমার ম্যামকে দরজা খুলতে। আমি বলতে চাই আমার অতীত হালকা হতে চাই। ও এমন করছে কেন আমার সাথে? ওকে বলো না, আমি সব ছেড়ে দিয়েছি। বলো না ওকে দরজা খুলতে। তোমার সবাইকে ধরে রেখো, দিও না আমার থেকে দূরে যেতে। রেয়ান কি জবাব দিবে? আদৌ কি কিছু বলার আছে? রেয়ানও অনেকক্ষণ দরজার কাছে গিয়ে ডাকতে থাকে, কিন্তু এলিজাবেথ দরজা খুলে না। তাকবীর আবারও হামাগুড়ি দিয়ে দরজার কাছে গিয়ে পিচ্ছে গিয়ে বসে পড়ে। তার গলা ভেঙে আসছে। অধিকের মতো বসে রইল আরো কিছুক্ষণ। বারবার অস্পষ্ট স্বরে আওড়াতে থাকে, বলো
গ্রামটা জুড়ে যে এত হাহাকার, সেগুলো কি তুমি দেখো না? দরজা খোলার শব্দ হলো। তাকবীরের ভেতরে হঠাৎ শ্বাস ফিরে এলো। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। এলিজাবেথকে দেখার মুহূর্তে বুকের ভেতর তীব্র চাপ অনুভব করলো। কেঁদে কুটে কি অবস্থা করেছে মেয়েটার চেহারা। তাকবীর ছুটে গিয়ে এলিজাবেথের হাত ধরতে চাইল। এলিজাবেথ হাত সরিয়ে দিল। তাকালো না পর্যন্ত। তাকবীরের নিঃশ্বাস থমকে যায়। কার্নিশ কোণের জলধারা কোনোভাবে থামছে না। ম্যাম, আপনি স্যারকে সত্যটা বলার সুযোগ দেওয়া উচিত। অতীত ছাড়া ভবিষ্যৎ তৈরি হয় না ম্যাম। এলিজাবেথের ঠোঁট কেঁপে উঠছে, গলা ফেটে যায়। বলুন না সবটা মিথ্যে, প্লিজ। তাকবীর চকিত বসে পড়ল এলিজাবেথের পায়ের কাছে। হাতে জড়িয়ে ধরল এলিজাবেথের পা। আবার হাও মাও করে কাঁদতে কাঁদতে বলল, আমি ক্ষমা করে লেগেছি। আমি তোমার এই অগাধ বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এলিজাবেথের চোখের অশ্রু একের পর এক গড়িয়ে পড়ল। এলিজাবেথ জানতো সত্যটা, তবুও তার মন মানতে চাইছিল না। কিন্তু এখন আসামি নিজেই নিজের অপরাধ স্বীকার করেছে। এলিজাবেথ ছিটকে দূরে সরে গেল। তাকবীর এগিয়ে গেল। এলিজাবেথ পিছিয়ে যায়। তাকবীরের গলা দিয়ে শব্দ বেরোতেই পারছিল না। আর কাছে গেল না, দূর থেকে বলল, আচ্ছা আচ্ছা, আমি কাছে আসবো না। আমরা এক জায়গায় বসি, একটু খোলামেলা কথা বলে। আমি চাই না আমাদের সম্পর্কটা চিরতর নষ্ট হয়ে যাক। ফিগার আউট করা যাক। এলিজাবেথ বিস্ফোরিত হলো, আরো দূরে সরে ব্যথায় কেঁপে উঠল। কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে, আর না কখনো ছিল। যা ছিল তা ছিল শুধু সম্মান। আজ থেকে সেটাও নেই। ঘৃণা আমি করি আপনাকে, ঘৃণা মিস্টার তাকবীর দেওয়ান। তাকবীর রেয়ানের কোমরের গুজে রাখা গানটা নিয়ে এলিজাবেথের সামনে এগিয়ে দিল। নাও, মেরে ফেলো। তোমার চোখের ঘৃণার থেকে অন্তত এটা কম হবে। এলিজাবেথ গানটা ছুঁড়ে ফেলে দিল চিৎকার করে। আপনি এভাবে আমাকে কেন ঠকালেন? কেন? আমাকে তো আপনি শেষ ভাঙাটা ভেঙে দিলেন। কেন করলেন এমনটা? পাশ থেকে রেয়ান নিঃশব্দে বলল, ম্যাম, সত্যিটা আমি বলতে চাই। স্যার আপনার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, এমনকি নিজের রিয়ান, বিকট এক ধমকে রেয়ানকে রাগ থামিয়ে দিল তাকবীর। এলিজাবেথ রাগে গর্জে উঠল তাকবীরের উপর। কেন ধমকাচ্ছেন? বলুক না সত্যি। আর কি মিথ্যে দিয়ে পাপ ঢাকবেন? আমি পাপি নই লেগেছি। পাপ আমাকে পাপি করেছে। শক্ত ঝোঁক গিল তাকবীর। কিছুক্ষণ নীরব থেকে বলল, কি জানতে চাও বলো। এলিজাবেথ চোখে চোখ রেখে প্রশ্ন করল, আপনার চাচার পুরো পরিবার এবং আপনি মেরেছিলেন। একটাই শব্দে উচ্চারণ করলো তাকবীর। ইতালির শপিং মলে সেই ছেলেটাকে আপনি মেরেছিলেন? হ্যাঁ। আর কাকে কাকে মেরেছেন আপনি? পথের কাটা সবাইকে। কতদিন ধরে চলছে আশ্রমের নাম করে এই রেকেটিং? অনেক বছর। নিঃশ্বাস আটকে আসছে এলিজাবেথের কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনি তো এমন না, তবুও কেন এমন হয়ে গেলেন? এই হাতে কেন রক্ত ঝরলো এত নিষ্পাপের? বাচ্চাগুলো কি ক্ষতি করেছিল আপনার? সত্যি আমি এমন ছিলাম না লোকেশি। আমার অতীত আমাকে এই পথে নিয়েছে। কি ছিল আপনার অতীতে যে এই মৃত্যুকূপী পথ বেছে নিতে হলো? জানতে চাই আমি। সহ্য করতে পারবে তো? তাকবীর মুখ তুলে তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ ক্লান্ত ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে, উত্তরের আশায় মাথা নুইয়ে চোখ বুজে ফেল তাকবীর। My mother was raped while my sister was in her belly. পায়ের নিচটা কেঁপে উঠল। ছিটকে দু কদম পিছিয়ে গেল এলিজাবেথ। ওর প্রকম্পিত হাত ছুটে গেল ওকে পেটের উপর। তাকবীর বলতে শুরু করলো। ক্যালেন্ডারের পাতায় তখন ভাদ্র মাস, কোনো এক 99 সালের দিনলিপি। আরশিনগর গ্রামের চেয়ারম্যান তাজুয়ার সম্ভ্রান্ত বংশের গর্ব দ্বিতীয়বারের মতো নির্বাচনী প্রচারণায় নেমেছিল। প্রচারণার পথ তাকে নিয়ে গিয়েছিল পাশের চৈতন্য গ্রামে। চারপাশে নরম হাওয়া বইছিল। প্রকৃতি যেন নিজেই কোনো অদৃশ্যের সুরে ডুবেছিল। সে সুরের মাঝে এক শ্যামকন্যা দেখা পেল তাজুয়ার। গরনে ছিল গাঢ় খয়েরি শাড়ি, কোমরে খসখসে ভাঁজ, পুকুর ঘাটে কলসি ভরতে ব্যস্ত ছিল অষ্টাদশী। অথচ সে জানতই না পুকুরের জল তুলে তৃষ্ণা মেটাতে গিয়ে যে সে আরেকজনের বুকের ভেতর এক অবসন্ন চৈত্রের খাখা তৃষ্ণা জাগিয়ে দিয়েছে। সেদিন ফিরে গেলেও চোখ ঘুম ধরা দেয়নি। রাতভর তাজুয়ারের চোখে ভাসছিল সেই মুখখানা।
চোখের পাতা বন্ধ করলেই যেন শ্যামলা সেই ছায়ায় দুলে উঠে অন্তরের আঙিনায়। ভোর হতে না হতে আর ধৈর্য ধরে রাখতে পারল না তাজওয়ার। ছুটে গিয়েছিল আবার সেই কৃষ্ণ ধূসরিকার দেখা পেতে। মেয়েটির নাম ছায়া, পরিচিত ছায়া মালতী নামে। তবে সমাজের চোখে সে কেবল এক দাগ আর অভিশাপের ছায়া। ছায়া মালতীর কোনো পিতৃ পরিচয় নেই। মা মালতী গ্রামের পাগুলিনী, যার পেটের সন্তান হিসেবে ছায়া জন্মেছিল। সে নিজেও জানতো না তার সন্তানের আসল পিতাকে। সে দুনিয়ার কিছুই জানতো না, কিছুই বুঝতো না। তাই সমাজ তাদের ঠেলে দিয়েছিল অমাবস্যার অন্ধকারে, যেখানে কোনো আলো পৌঁছায় না। এক ঘরে হয়ে বড় হয়ে ওঠা ছায়া মালতী তাজওয়ার বুকের ভেতরটায় যেন ভেঙে পড়লো এক দেহাতি প্রাচীর এসব শুনে। তবে 90 দশকে প্রেম তো কোনো নিয়ম মানে না, কোনো পরিচয়ের ফ্রেমে আটকা পড়ে না। প্রেম জেগেছিল তাজওয়ারের মধ্যে তীব্র দাফানলের মতো। ছায়া মালতী নর্দমার কাদা জলে ফুটে ওঠা স্বয়ং এক ফুটন্ত পদ্মফুল। গায়ের রঙের চাপা কাপড় তার সৌন্দর্য ঢাকতে পারেনি। পাগলের মেয়ে বলে সবাই দূরে ঠেলে থাকলেও সেই দূরত্বের মাঝে ছড়িয়েছিল এক অস্পর্শ মায়ার রাজ্য। স্রষ্টা যেন কৃপণতা করতে ভুলে গিয়েছিল ছায়া মালতীকে গড়তে গিয়ে। ছায়া মালতী শুধু একটি অবহেলিত পরিচয়হীন মেয়ে নয়, সে ছিল এক রাজ্যের মায়া, যার প্রতিটি হাসিতে, প্রতিটি চাহনিতে, প্রতিটি নিঃশ্বাসে লুকোনো ছিল কোনো এক অদেখা দেবতার অমোঘ আশীর্বাদ। আর তাজওয়ার, সে তো সেই আশীর্বাদে সিক্ত এক মানব, যাকে সমাজের দেয়াল থামাতে পারেনি। ছায়া মালতীর হৃদয় পুরুষ জাতির প্রতি জন্মেছিল তীব্র ঘৃণা। লোকমুখে শোনা তার পাগলিনী মা মালতীর করুণ জীবনের গল্প সেই ঘৃণার শিকড়কে আরও গেঁথে দিয়েছিল মনে। সমাজের অবজ্ঞা আর অপমানের পাহাড় বই নিয়ে ছায়া বেঁচে নিয়েছিল নিঃসঙ্গ এক জীবন। সেলাইয়ের কাজে ছিল তার জীবিকা, আর ছোট্ট এক কুঁড়ে ঘরে বন্দি ছিল তার সমস্ত জগৎ। পুরুষদের চোখ এড়াতে, অপমানের দৃষ্টির ভয় এড়াতে ছায়া খুব কমই ঘরের বাইরে পা রাখত। তবু হাজার তালা চাবি দিয়ে মনকে আটকে রাখলো। ভালোবাসার দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে রাখা যায় না। তাজও সেই প্রেমিক পুরুষ কোনো সংকোচ ছাড়া একদিন পৌঁছে গেল ছায়া মালতীর ঘরের দরজায়। তবে ছায়া ছিল পাথরের মতো অবিচল, মুখের উপর দরজা আটকে দিয়েছিল। তাজওয়ার মুখের উষ্ণ ঢাকো তার শীতল দেয়ালের ফাঁক গুলিয়ে পৌঁছাতে পারেনি। কিন্তু প্রেমিক তাজওয়ার রাগ করলো না, দুঃখ পেল না, বরং আরো দৃঢ় হলো তার মনের চান। নির্বাচনী প্রচারণার অজুহাতে বারবার ফিরে যেত চৈতন্য নগরে শুধু এক ঝলক ছায়া মালতীকে দেখার আশায়। আর ছায়া মালতী, সে তো নিজের মনকে আগুনের শিখায় পোড়াতো। তাজওয়ার চোখের সেই মগ্ন দৃষ্টিতে যে প্রেমের ভাষা ছিল, তা প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল কৃষ্ণকলির ছায়া মালতী। তাই তো নিজেকে আড়াল করে ফেলেছিল, অদৃশ্য করার চেষ্টা করেছিল এই দুনিয়া থেকে। তবুও প্রেম কি এত সহজে ছেড়ে যায়? তাজওয়ার সাদা পাঞ্জাবি পরে যখন মিছিলের স্লোগান দিয়ে রাস্তা দিয়ে যেতে, তখন ছায়া মালতী ঝোপের আড়াল থেকে দেখতো। অজান্তেই তার চোখ খুঁজে নিত তাজওয়ারের ছায়া। বুকের ভিতরে গোপনে জমা করত সেই অপার আগুন, যা সমাজের ঘৃণায় ও নিভে যায়। প্রেম এই দুই ভিন্ন আত্মার মাঝে ক্রমশ জ্বলে উঠেছিল। একটি দরজা বন্ধ করে রাখলেও অন্য একটি জানালা দিয়ে ঢুকে পড়েছিল অবলীলায়। তবে এইভাবে আর কতদিন? ধৈর্যের বাঁধ ভাঙলো। অবশ্যই প্রেমিক তাজওয়ারের হৃদয়ের তীব্র টানে সোজা গিয়ে দাঁড়ালো পিতার সামনে, জানালো সে অবৈধ কন্যা ছায়া মালতীকে বিয়ে করার ইচ্ছা। পিতার মুখে নেমে এলো কঠিন বিরোধের চাপ। উচ্চ বংশের রক্তে নিচু জাতের মেয়ের নাম শুনে বেজে উঠল আত্মমর্যাদা শঙ্খ। কিন্তু প্রেম কি কখনো থামে সমাজের নিষেধ? তাজওয়ারের বুকের মধ্যে যে প্রেমের নদী বইছে, তার স্রোতে কোনো বাধাই দাঁড়াতে পারল না। এক রাতে সমস্ত নিয়ম কানুনের শিকল ছিঁড়ে সরাসরি কাজে নিয়ে পৌঁছে গেল ছায়া মালতীর সেই পাটের তৈরি ছোট্ট কুটিরে। আকাশের তারাগুলো সাক্ষী হয়েছিল তাদের পবিত্র বন্ধনে। বাতাস বয়ে নিল পবিত্র বন্ধনের মৃদু গন্ধ। সেই রাতেই সম্পূর্ণ হলো তাদের বিয়ে। ভোরের আলো ফুটতে খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। সমাজ উত্তাল হয়ে উঠে। উচ্চ বংশের সন্তান হয়ে এক অবৈধ কন্যাকে বিয়ে করার জন্য তাজওয়ারের কর্দমাক্ত করা হলো। অবজ্ঞা আর তিরস্কারের কাটার মুকুট পরানো হলো তার মাথায়, তেজ্যপুত্র করা হলো তাকে।
শুরু হলো কষ্টের দিন। সমাজ মুখ ফিরিয়ে নিল, পরিবার দূরে সরে গেল। তবে তাজরের মনে ছিল বিজয়ের ধ্বনি। যাকে ভালোবেসে নিজের সমস্ত কিছু ত্যাগ করেছে, তার পাশে দাঁড়ানোর তো আসল বিজয়। কষ্টের দিন কষ্টেও দিল না ছায়ামালতি। সে ছিল তাজরের প্রেরণা, শান্তির ঠিকানা। সময়ের স্রোত থেমে থাকে না। তাজওয়ার গড়ে তুলল নিজের আলাদা পরিচয়। নিজ রাজনীতির মঞ্চ, তার প্রভাব ছড়িয়ে পড়ে সমাজের চোখে। বদলে যেতে লাগলো সেই নিষিদ্ধ প্রেমের রং। বছরের ব্যবধানে অনেক কিছু পাল্টে গেল। তাজওয়ার আর ছায়ামালতির ভালোবাসার ভাস্কর হয়ে উঠল নতুন আলোয়। তারা গড়ে তুলল ছোট্ট এক কুঁড়ে ঘর, যেখানে ছিল না সমাজের কোনো জঞ্জাল, শুধু ছিল ভালোবাসার নিস্তব্ধ উষ্ণতা। একদিন পাগলিনী মালতী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল, রেখে গেল তার মেয়ের জীবনে এক অদ্ভুত শূন্যতা। তবে সেই শূন্যতা ভরিয়ে দিল নতুন অতিথি, তাদের সন্তান তাকবীর। জীবন পূর্ণ হলো সুখে। অভাব অভিযোগের কষ্ট পেরিয়ে সমাজের ঘৃণার পাহাড় ডিঙিয়ে তারা প্রমাণ করতে সক্ষম হয়, প্রেম কখনো পরিচয়ের মুখোপেক্ষী হয় না। প্রেমী শেষ কথা, প্রেমী চূড়ান্ত জয়। নীতির মুখ দেখার পর শেষ বয়সে তাজওয়ারের বাবা অবশেষে মেনে নিয়েছিল ছায়ামালতিকে। তবে তাজওয়ার আর ফিরে যায়নি পিতৃগৃহে, কারণ ছিল একটাই, ছায়ামালতি। প্রিয় স্ত্রীকে কখনোই ভাইদের বউদের ছোট চোখে দেখার তুচ্ছতার মুখোমুখি করতে চায়নি। সমাজে সে বিষাক্ত শ্রেণী বিভাজন থেকে দূরে রাখতে চেয়েছিল ছায়ামালতিকে। তাজওয়ার আর ছায়ামালতি ছিল একে অপরের প্রাণ, আর তাদের সেই প্রাণের পরিপূর্ণ ছিল ছোট্ট তাকবীর। তাকবীর ছিল তাদের জীবনের আনন্দ, তাদের ভালোবাসা প্রতিচ্ছবি। কিন্তু তাকবীরের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এক শূন্যতা, একটি বোনের অভাব। ছোট থেকেই মা নেওয়াটা তাকবীর একটা ইচ্ছে ছিল, একটা বোন। তাকবীরের বয়স তখন 8 বছর। ছোট থেকেই খুব ভোলা ভালা ছিল তাকবীর। সময়টা তখনও আধুনিক প্রযুক্তির অগ্রগতিতে পিছিয়ে ছিল। আল্ট্রাসোনোগ্রাফের মতো কোনো সুযোগ ছিল না তখন। তবে যেদিন শুনল তার ভাই বোন আসতে চলেছে এই পৃথিবীতে, সেই দিন নিজের মনের মধ্যে গড়ে নিল এক বোনের ছবি আর নাম। তা তো আগেই ঠিক করে রেখেছিল, আলো। মায়ের নামে মিলিয়ে যেন মায়ের প্রতিচ্ছবি হয়ে পৃথিবীতে আসে তার ছোট্ট পথ। ছায়ার মতো কোমল, শীতল, মায়াময়। আলো আর ছায়া দুইটি বিপরীত সত্তা, তবুও একে অপরের পরিপূরক। ঠিক যেন তাজওয়ার আর ছায়ামালতি। তাদের জীবনের আলো ছিল তাকবীর, আর তাকবীরের জীবনের ছায়া হয়ে আসবে তার ছোট্ট পরিবোন আলো। ঠিকঠাকই চলছিল। ছায়ামালতির গর্ভে 8 মাসের আলো নিয়ে বড় হচ্ছিল আরেকটি প্রাণ। তাজওয়ারের জীবনেও ছিল স্থিতি, ভালোবাসা, পরিবার আর এক টুকরো শান্তি। কিন্তু সুখ কখনো স্থায়ী নয়, বিশেষ করে যেখানে সমাজের শিকলে বন্দি সত্য। চতুর্থবার নির্বাচনের চক্রান্তের শিকার হয়ে যায় তাজওয়ার। রাতের অন্ধকার নেমে আসে এক অন্য অন্ধকার। নতুন চেয়ারম্যানের অমানসিক ক্ষমতার খেলা শুরু হয়। সেদিন রাতে মিথ্যা মামলা দায় তাজওয়ারকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। তাকবীর, যার ছোট্ট হৃদয়ে তখনও ভয় বলে কিছু গড়ে ওঠেনি। তাকবীর সেদিন ছিল তার পৈতৃক বাড়িতে। চাচা সন্ধ্যা এসে ওকে নিয়ে গিয়েছিল তার চাচাতো ভাইয়ের সাথে থাকার জন্য। সে জানতো না সে রাতে কি ঝড় গিয়েছিল তার সাজানো পরিবারের উপর দিয়ে। তাজওয়ার ছিল সৎ, যার কারণে পুলিশ ওসির সাথে তার শত্রুতা অনেক পুরনো। সেদিন রাতে ওসি নিজে এসে তাজওয়ারকে হাতকড়া পরিয়েছিল। তাজওয়ার অনুপস্থিতিতে যেন ডাকলো এক অভিশাপ রাতকে। সে রাতে আকাশ ভেঙে পড়েছিল বজ্রের গর্জনে। চারিদিক জুড়ে বৃষ্টি যেন সৃষ্টিকর্তার কান্না হয়ে নেমেছিল। মালতী ছিল তাহাজ্জুদের শেষদায়, স্রষ্টার কাছে প্রার্থনায় ডুবে। তাজওয়ার যাওয়ার আগে বলেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সকাল আর দেখা শান্তি নিয়ে আসেনি। দরজা ধাক্কাধাক্কির শব্দ, এক ভয়ঙ্কর অশনি সংকেত। দরজা খুলতে দেখা যায় ওসির বিকৃত হাসি, চোখে প্রচুর লালসা। ছায়ামালতি সৌন্দর্য যা এক সময় তাজওয়ারের হৃদয় জ্বালিয়েছিল, সেই দিন সেই রূপী তার জন্য অভিশাপ হয়ে নেমে আসে ধরিত্রীতে। গর্ভের সন্তান নিয়ে অসহায় ছায়ামালতি পড়েছিল এক হিংস্র জানোয়ারের কবলে। রাতভর চলে পাশবিক নির্যাতন,
ছায়া মালতীর সৌন্দর্যে ভেঙে চুরমার হয়ে যায় লালসার ভয়াবহ থাবায়। সেদিন শুধু সে নির্যাতিত হয়নি, তার ভেতরে প্রতিটি আশা, প্রতিটি স্বপ্ন ছিঁড়ে খেয়ে ফেলেছিল সেই দানব। ঝড়ের রাতে ছায়া মালতীর গলা ফাটা আর্তনাদ আকাশের গর্জনেও ডুবে গিয়েছিল। কোনো দরজা, কোনো জানালা সেই চিৎকারের সাক্ষী হতে পারেনি। বাইরে যায়নি কোনো চিৎকার। চতুর্থ প্রহরে সেই নরপ্রসূ ক্লান্ত হয়, তবে ততক্ষণে সেই সব শেষ। ছায়া মালতী সেই বিষাদময় রাতে অনুভব করেছিল তার মায়ের যন্ত্রণার প্রতিধ্বনি, যে যন্ত্রণার কথা সে ছোটবেলা থেকে শুনে এসেছে লোকে মুখে। সেই অভিশপ্ত রাত শুধু তার শরীরকে নয়, তার আত্মাকে ভেঙে দিয়েছিল। ভোরের আলো ফোটার আগে তাজওয়ারের জামিন করিয়ে আনে তার বন্ধু, কিন্তু ভয় তাজওয়ারের মনে গেঁথে বসেছিল। ছায়া মালতীকে নিয়ে এক অজানা শঙ্কা তৈরি হয়েছিল ভেতরে। তাকে ধরে নিয়ে আসার সময় স্পষ্টই দেখেছিল অসির কুৎসিত দৃষ্টি পড়েছিল ছায়া মালতীর উপর। সেই রাতে দীর্ঘ 10 বছর পর পৈতৃক ভিটে পা রাখে তাজওয়ার। এক হাতে তাকবীরকে শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিল সকাল হওয়ার আগে গ্রাম ছাড়বে, তার পরিবারের ওপর কোনো অভিশপ্ত ছায়া পড়তেই দেবে না। তাকবীর তখন ঘুমে ঢলছিল। উঠোনে পা রাখতেই কাদায় তাজওয়ারের জুতো আটকে যায়। সময় নষ্ট না করে জুতো ছেড়ে তাজওয়ার তাকবীরের হাত ধরে টেনে নেয় ভেতরে। দরজাটা আগেই খোলা ছিল। বুকের ভেতর থপ করে উঠল, বড় নিঃশ্বাস টানল তাজওয়ার। বসার ঘরে পা রাখতেই পদতলে অনুভূত হয় এক ঘন তরল কিছু। নিচে তাকাতেই দেখতে পায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ। রক্তের প্রবাহ অনুসরণ করে সামনে তাকাতেই পায়ের তলা অবশ হয়ে আসে। তাজওয়ার দ্রুত এক হাতে চেপে ধরে তাকবীরের চোখ। নিজেও আর এক মুহূর্তের জন্য সেদিকে তাকালো না। তাকবীরকে কোলে তুলে নিজের কক্ষে গেল তাজওয়ার। ধীর হাতে শিশুটিকে বিছানায় শুইয়ে দেয়, সাথে সাথে ঘুমিয়ে পড়ল তাকবীর। সকালে পাখির কিচিরমিচিরের শব্দ ভাঙল তাকবীর। প্রতিদিনের মতো আজও পাশে মাকে পেল না। চোখের ঘুম আর মোড়া দিয়ে ঝেড়ে ফেলে মাকে ডাকতে ডাকতে বসার ঘরের দিকে যায় সে। মেঝেতে চোখ পড়তে দৃষ্টি জল জল করে উঠল তাকবীরের। ওর বোন এসে গেছে দুনিয়ায়। নিঃশব্দে শুয়ে আছে বাবা। মায়ের মাঝখানে তাজওয়ারের হাতে একটুখানি হাত মুঠো করে রাখা সদ্যজাত শিশু। ছায়া মালতী আর তাজওয়ারের মাঝখানে শুয়ে আছে আলো। তাজওয়ারের এক হাত ছায়া মালতীর মাথার নিচে, আর ছায়া মালতীর রক্তাক্ত হাত চাপা পড়ে আছে রক্তাক্ত আলোর উপর। তার আরেকটি হাত মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে আছে নিথর প্রাণহীন। সৃষ্টিকর্তার বিশেষ রহমতে তাকবীরের বনি এসেছে দুনিয়ায়। এই তো চোখের সামনে তাদের শুয়ে থাকার ভঙ্গিটা যেন ফ্যামিলি ফটো অ্যালবামের মতো নিখুঁত। তাকবীরের মস্তিষ্ক তখনও বুঝে ওঠেনি বাবার মুখে সাদা ফেনা, মায়ের রক্তে ভেজা নিথর শরীর। সে তো খুশিতে বিভোর। ফ্যামিলি ফটোকে পূর্ণতা দিতে সে নিঃসংকোচে মায়ের পাশে জায়গা করে নেয়, বোনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তবে আলোর শরীর ছিল বরফ ঠান্ডা। চমকালো তাকবীর। উষ্ণতা দিতে বোনকে নিজের সাথে মিশিয়ে নিল। রক্তে মাখানো গালে কপালে ছোট অজস্র চুমু খেলো। বোন কান্না করে না কেন, কথা বলে না কেন? ডাকলো বাবা মাকে, কেউ সাড়া দেয় না। অস্থির হয়ে ওঠে তাকবীর, কান্না শুরু করে দেয় শব্দ করে। রাতের ঝড় ঝাপটা পেরিয়ে প্রকৃতি যখন নতুন রূপ নিয়েছে, বাইরে ঝলমলে রোদ। তাকবীরের কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে। মুহূর্তেই কান্নার আহাজারি ছড়িয়ে পড়ল চারিপাশে। ভিড়ের মাঝে তাকবীর সোফার এক কোণে জড়সড় হয়ে বসে রইল। কিছুই বুঝতে পারছিল না সে। পুলিশ এলো তার চোখের সামনে। বাবাকে অ্যাম্বুলেন্সে করে কোথায় যেন নিয়ে গেল। দুপুর হলো। মহিলারা ওর মা বোনকে গোসল করে সাদা কাপড়ে মুড়িয়ে দিল। এর মধ্যে কেউই তাকবীরকে গোসল করে সাদা পাঞ্জাবিও পরে দিল। তারপর তাকে নিয়ে যাওয়া হলো একটা মাঠে। দুটি কাঠের খাটিয়া রাখা ছিল, সামনে বড় একটা ছোট। তাকবীর কানে ভেসে আসে শব্দের সঙ্গে ছোট নাড়ল। অতঃপর তাকে নিয়ে যাওয়া হলো এক জঙ্গলে। সেখানে খোঁড়া ছিল দুটি গর্ত। সাদা কাপড়ে মোড়ানো কাউকে শুয়ে দেওয়া হলো মাটির গভীরে। সবার আগে মাটি দিল তাকবীর। তার কাছে তখনও সবকিছু এক ঘোরের মতো লাগছিল। চারপাশে এত মানুষ, এত কান্না, এত হাজারি কেন? তাকবীরের মস্তিষ্ক কিছুই বুঝে উঠতে পারছিল না। সন্ধ্যা তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। বাবা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদলো হাউ মাউ করে। পাগলের মতো কাঁদছিল সে। সবকিছু এলোমেলো করে দিতে থাকলো।
ডাক্তাররা বাবাকে কিছু একটা দিল আর তাতেই ঘুমিয়ে গেলেন তিনি। কিন্তু শান্ত হলো না তাজওয়ারের ভেতর, শান্ত হলো না তাকবীরের শৈশবও। এই গল্প এখানেই থেমে যায় না, এখান থেকেই শুরু হয় প্রতিশোধ, এক নিঃশব্দ আগুনের জ্বালা যা শেষ পর্যন্ত সবকিছু ভস্ম করে দেয়।